দর্শক, ঘূর্ণিঝড় রিমালের খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব পটুয়াখালীতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শিকদার জোবাইর। এবং জোবাইয়ের কাছ থেকে জেনে নিতে চাইবো, পটুয়াখালীতে আপনি যেখানে রয়েছেন সেখানে ঘূর্ণিঝড়ের তাণ্ডব এখন কেমন, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডব যে রাত্রে শুরু হয়েছে সেই তাণ্ডব এখনো চলছে। এই মুহূর্তেও বাতাসের গতিবেগ অনেক রয়েছে, বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে। সকাল থেকে আমরা যেটা দেখেছি যে বাতাসের গতিবেগ রাতের মতোই প্রায় বলা যায়। রাতে যখন আমরা 10টা-12টা খবরে যখন যুক্ত ছিলাম তখন বাতাসের চাপ বেশি ছিল, পানিও বেশি ছিল। এখন একটু পানি কম রয়েছে যেহেতু ভাটা, জোয়ার আসবে 10টার দিকে। ধারণা করা হচ্ছে যে 10টায় যে জোয়ার আসবে সেই জোয়ারে রাতের মতো আবার পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। যদি পানি বাড়ে তাহলে গতকালের মতো যে 8টি দ্বীপ প্লাবিত হয়েছে ওরকম 8টি দ্বীপ আবার দিনে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। আর ওই দ্বীপের মানুষগুলো কিন্তু এখন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে। পটুয়াখালী জেলায় 703টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত ছিল, সেই আশ্রয় কেন্দ্রে মানুষজন আশ্রয় নিয়েছে এবং 35টি মুজিব কিল্লা রয়েছে, সেগুলো মানুষ আশ্রয় নিয়েছে। তারা কিন্তু এখনো সেই মুজিব কিল্লার মধ্যে এবং আশ্রয় কেন্দ্রের মধ্যে রয়েছে, যেহেতু ঝড়ের গতিবেগ একেবারেই কোনো কমতি নেই। বৃষ্টি, ভারী বৃষ্টি সেটাও কিন্তু রয়েছে এবং রাস্তা হাঁটা চলা একদমই যাচ্ছে না, যেহেতু বাতাসের চাপে গাছগুলো ভেঙে রাস্তায় পড়ে আছে। অনেক জায়গায় বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। পটুয়াখালী জেলার প্রায় 3-4টা স্পটে বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। আর অনেক পরিমাণে ঘর বাড়ি কিন্তু ভেঙে গেছে, অনেকের টিনের ছাদ উড়িয়ে নিয়ে গেছে। এভাবে করে সর্বমোট বলা যায় যে পটুয়াখালী জেলার যে অবস্থা, তাতে করে গত ছিল আয়লায় যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার মানুষ, এবার রিমেলও কিন্তু সেভাবেই মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতটুকুই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। আমরা আরো খবর জানতে চলে যাব সাতক্ষীরায়, সেখানে রয়েছে সহকর্মী মনিরুল। মনিরুল, সাতক্ষীরার কি অবস্থা জানাবেন? ধন্যবাদ শিকদার জুবাইর। আপনি ঠিক যেমনটি বলছিলেন, সাতক্ষীরায় কিন্তু আমরা যেটা দেখেছি যে অনেক উদ্বেগ উৎকণ্ঠার পর সাতক্ষীরার উপকূলবাসীর কিন্তু স্বস্তির নিঃশ্বাস মিলেছে। কারণ আপনার ঘূর্ণিঝড় রেমাল যেভাবে রাতে চোখ রাঙাচ্ছিল, যে ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল এবং জলোচ্ছ্বাস হওয়ার কথা ছিল, সেই ক্ষয়ক্ষতি এবং জলোচ্ছ্বাসের হাত থেকে কিন্তু উপকূলবাসী এখনও পর্যন্ত অনেকটা রক্ষা পেয়েছে। কারণ আমরা এখানে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা আমাদেরকে বলেছিল সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ড 1 ও 2 এর অধীনে সাতক্ষীরা, আশাশুনি এবং শ্যামনগর উপজেলার মোট 673 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এই বেড়িবাঁধের ভিতরে কিন্তু 20টি পয়েন্টে 5 কিলোমিটার বেড়িবাঁধ চরম ঝুঁকির মধ্যে ছিল এবং স্বাভাবিক জোয়ারের চাইতে গতকাল কিন্তু 4 থেকে 5 ফিট পানির উচ্চতা বৃদ্ধি পায়। সেই হিসাবে আশঙ্কা করা হচ্ছিল রাত 10টা বা 12টার ভিতরে যদি আরও 2-1 ফুট পানি বৃদ্ধি পায় তাহলে সাতক্ষীরা এবং শ্যামনগরের এই বিস্তীর্ণ জনপদ কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু সেই সংখ্যা আমরা অনেকটা মুক্ত হয়েছি। এখনও পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতির সংবাদ সাতক্ষীরাতে নেই, তবে কিছু আমের ক্ষতি হয়েছে এবং রাতে রাস্তাঘাটে এবং কিছু বসতবাড়িতে গাছপালা পড়ে কিছু বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়। এই ছিল সাতক্ষীরার সর্বশেষ। এখন আমরা চলে যাব বরিশালের খবর জানতে। সেখানে আছেন আমাদের সহকর্মী মিরল, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ খবর। ধন্যবাদ মনিরুল। সাতক্ষীরার যে অবস্থা, বরিশালেও কিন্তু একই অবস্থা। আমরা এই মুহূর্তে আছি বরিশাল নদী বন্দরে। আপনি জানেন যে ঘূর্ণিঝড় রিমাল তার প্রভাব কিন্তু সে উপকূল অতিক্রম করলেও এখনও কিন্তু তার প্রভাব রয়েছে। এই মুহূর্তে আমরা যে স্থানে দাঁড়িয়েছি দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড বাতাস এবং ঝোড়ো হাওয়া কিন্তু বইতে শুরু করেছে। সেই রাত্র থেকে যে হাওয়া এবং ঝড় বইতে শুরু করেছে সেটা এখনও কিন্তু অব্যাহত রয়েছে। আমরা যে কীর্তনখোলা নদীর পাড়ে আছি, আমরা দেখতে পাচ্ছি যে কীর্তনখোলা নদীর পানি 3 ফুটের উপর দিয়ে কিন্তু স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 ফুটের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। এবং আমরা যে খেয়াঘাটটিতে আছি, খেয়াঘাট কিন্তু অর্থাৎ যে রিং রোড শহর রক্ষা বাঁধ, সেটা প্রায় ডুবে যাচ্ছে, অর্থাৎ শহরের মধ্যেও পানি ঢুকে পড়েছে। আমরা
দেখেছি যে বরিশালের শহরের মধ্যে অর্থাৎ গুরুত্বপূর্ণ সড়কগুলোও কিন্তু এই জোয়ারের পানিতে ডুবে গেছে। এবং যেটা আমরা জানতে পেরেছি যে এই যখন উপকূল অতিক্রম করছিল তখন বরিশাল সহ এই অঞ্চলে ৭৮ থেকে ৮০ কিলোমিটার বেগে কিন্তু বাতাস এবং ঝোড়ো হাওয়া বইতেছিল। এবং সেই ঝোড়ো হাওয়া এখনো কিন্তু অব্যাহত রয়েছে, বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এখন কিন্তু প্রচন্ড অর্থাৎ অতি ভারী বর্ষণ শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের কাছে সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছে যে এটি সম্পূর্ণভাবে যদি উপকূল অতিক্রম করে চলে যায় তারপরও কিন্তু রিমালের যে প্রভাব সেটা কিন্তু অব্যাহত থাকবে এবং একই সঙ্গে আগামী ২-১ দিন কিন্তু ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও গত সন্ধ্যা থেকে আজকে সকাল ৬টা পর্যন্ত যে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সেখানে ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, কিন্তু বৃষ্টির চেয়েও বাতাস, ঝোড়ো বাতাস এবং কোথাও বিদ্যুৎ কিন্তু বরিশাল অঞ্চলের অধিকাংশ স্থানে কিন্তু বিদ্যুৎ নেই, অনেক জায়গায় গাছ পড়ে গেছে এবং বিদ্যুতের সংযোগ সেজন্য বিচ্ছিন্ন রয়েছে। মানুষ কিন্তু বড় ধরনের ক্ষতি না হলেও এখন পর্যন্ত যতটুকু ক্ষতি হয়েছে সেটা আমরা এখনো জানতে পারিনি। যদিও জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসনের যে নিয়ন্ত্রণ কক্ষ সেখানে আমরা যোগাযোগ করেছি, তারা এখন আমাদের তেমনটা কিছু জানাতে পারেনি, হয়তো পরবর্তী বুলেটিনে আমরা জানাতে পারবো ক্ষয়ক্ষতির পরিমাণ। তবে যে পরিমাণ যে আঘাতটি হেনেছিল সেটি যদি আরও বড় আকার ধারণ করতো তাহলে হয়তো বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। তবে এখনো কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে পরিমাণ বাতাস অর্থাৎ ঝোড়ো হাওয়া ৮০ কিলোমিটার বেগে এখনো কিন্তু বাতাস ৭৮ থেকে ৮০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে এবং তার সঙ্গে বৃষ্টি এবং অতি বৃষ্টি কিন্তু হচ্ছে। বিপদসীমার উপর দিয়ে যেমন পানি প্রবাহিত হচ্ছে, যেটা আমরা জানতে পেরেছিলাম যে ৮ ফুট থেকে ১২ ফুটের যে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা ছিল, আশঙ্কা করা হচ্ছিল। আমরা জানতে পেরেছি যে উপকূলে জুবাইর আমাদেরকে জানিয়েছিল যে উপকূলে কিন্তু সেই জলোচ্ছ্বাস হয়েছে, কিন্তু আমরা যে অঞ্চলটিতে আছি সেখানেও কিন্তু স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ ফুট উপর দিয়ে কিন্তু জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। এবং পরবর্তী সময় হয়তো আমরা আরো আপডেট তথ্য জানতে পারবো, তখন হয়তো আমরা জানাতে পারবো যে রিমালের যে প্রভাব সেই প্রভাব কতক্ষণ থাকবে এবং কি কি ক্ষয়ক্ষতি হয়েছে। এই ছিল আমার কাছে বরিশাল থেকে রিমালের প্রভাবের সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে রঞ্জু। মিলন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের কি পরিস্থিতি তা উপকূলীয় এলাকা থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন।